প্রশ্ন হচ্ছে আইএলটিএস কমপ্লিট করে গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা ছেলে কেয়ার গিভারে কেন চাকরি করবে? আমি আসলে কেন ইউএসএ বাদ দিয়ে ইউকে সিলেক্ট করবো কিংবা ইউকে বাদ দিয়ে ইউএসএ সিলেক্ট করবো না? কোয়ালিফিকেশন সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না, ইন্টারমিডিয়েট অথবা ম্যাট্রিক হলেও আমরা ইউএসএ এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। নট অনলি আইএলটিএস, ইউকে ক্ষেত্রে কিন্তু আপনার গ্রাজুয়েশন চাই, আমার হচ্ছে 4.5। না, কস্ট বেশি হলেও আমার কাছে মনে হচ্ছে ইউকে বেস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেসিক্যালি অনেকগুলো কোয়েশ্চেন আমার কাছে অ্যারাইজ হচ্ছিল, যেগুলো হচ্ছে যে আপনার ইভিসি ব্যাপারে কিংবা ইউকে এর ব্যাপারে। তো এই সাধারণত এই ধরনের অনেকগুলো প্রশ্ন আমি বিভিন্নভাবে বাই ফোনে কিংবা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে অথবা অনেক ক্ষেত্রে ইউটিউবের কিছু কমেন্টে কিংবা আমাদের ফেসবুক মেসেঞ্জারেও অনেকে এই ব্যাপারগুলো নিয়ে কোয়েশ্চেন করতেছে। তো নর্মালি যেটা হয়, আমি আসলে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি থ্রো আমার বস, কিন্তু হচ্ছে যে ওনাকে আসলে সবসময় পাওয়া যায় না। তো অনেক কষ্ট করে আজকে আমরা ওনাকে আনলাম। সো আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে আজকে ডিটেল কথা বলবো। তো আমাদের সাথে আছেন এডু অ্যাব্রোডের পক্ষ থেকে আমাদের এমডি স্যার মিস্টার জহিরুদ্দিন। তো ওনাকে যদিও সবাই জানে, তারপর আরেকবার একটু পরিচয় করে দেওয়া। ঠিক আছে। তো স্যার, আসলে যেটা হচ্ছে দীর্ঘদিন যাবত আমি যে কোয়েশ্চেনগুলো নিয়ে ফেস করি আর কি প্রায় সময়, যে আমাদের তো এখানে আমাদের এডু অ্যাব্রোড থেকে আপনারা ইমিগ্রেন্ট করতেছেন মোটামুটি প্রায় 3টা কান্ট্রিতে, ইউকে, ইউএসএ অ্যান্ড অস্ট্রেলিয়া, এই 3টা কান্ট্রিতে। তো বেসিক্যালি হচ্ছে অস্ট্রেলিয়াটা একটু ডিফারেন্ট, কিন্তু ইউকে আর ইউএসএ নিয়ে একটা কম্পিটিশন আছে খুব। হ্যাঁ, সো যেটা দেখলাম যে ইউএসএ এবং ইউকেতে মানুষের চাহিদা প্রচুর বেশি। আমার এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, তার আগে আপনার কাছ থেকে খুব শর্টলি একটু শুনতে চাই যে ইউএসএ তে আসলে আপনারা কোন ভিসাটা বেসিক্যালি বিচ্ছিত করতেছেন, এছাড়া অন্য কোনো অপশনস আছে কিনা? এট দ্য সেম টাইম ইউকে তে আপনারা আসলে কোন জিনিসটা নিয়ে কাজ করতেছেন? থ্যাংক ইউ সো মাচ আপনার কোয়েশ্চেনের জন্য। আমরা আসলে ইউএসএ এবং ইউকে, অস্ট্রেলিয়া ইমিগ্রেন্ট ভিসা নিয়ে কাজ করছি। এর পাশাপাশি আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু অনেকগুলো কান্ট্রি নিয়ে কাজ করছি। আমরা আসলে 2008 থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি। এটা আমাদের ফাউন্ডেশন বেসমেন্ট বলতে পারেন। তো আমরা ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, Canada, and also some other European countries such as Sweden, Czech Republic, Malta, Hungary, এরকম অনেকগুলো কান্ট্রি নিয়ে আমরা কাজ করছি। মানে স্টুডেন্ট ভিসা হচ্ছে স্টুডেন্ট ভিসা, রাইট? আর এর পাশাপাশি আমরা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে কাজ করছি আপনার ইউএসএ, ইউকে এন্ড অলসো অস্ট্রেলিয়া। মেইন প্রবলেমটা যেটা হচ্ছে যে ইউএসএ এবং ইউকে এই দুইটার প্রতি হচ্ছে মানুষের আকর্ষণটা বেশি। সো আমি জানতে চাই আসলে ইউএসএ তে তো EV3, আর ইউকে তে আপনারা কি করছেন? কেয়ার গিভারটা। কেয়ার গিভার, এটা অলসো দুইটার ভেরিয়েশনটা আসলে কি এখানে? দুইটার ভেরিয়েশনটা হচ্ছে কি আপনার ইউকে কেয়ার গিভারটা হচ্ছে ওয়ার্ক বেসড, আচ্ছা। ইউএস এর EV3টা ওয়ার্ক বেসড। দুইটাই ওয়ার্ক বেসড, বাট দুইটার মধ্যে কিছু কিছু জায়গায় অনেক সাদৃশ্য আছে, আবার কিছু কিছু যে অনেক ডিফারেন্স বা পার্থক্য আছে। এই ইউকে এর জন্য অ্যাপ্লাই করতে হলে আসলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে? ইউকে ক্ষেত্রেও সেম অ্যাজ লাইক ইউকে ইউএসএ EV3 মতো আপনাকে একটা কোম্পানি থেকে স্পন্সর ম্যানেজ করতে হবে। যে কোম্পানিতে তাদের এমপ্লয়ি শর্টেজ আছে সেই কোম্পানি আপনাকে স্পন্সর করবে, সেই কোম্পানির স্পন্সর অনুযায়ী আপনি কোম্পানিতে জব করতে যাবেন। তো সেই ক্ষেত্রে ইমিগ্রেশন রুলস এন্ড রেগুলেশন কিছু আছে, প্রত্যেকটা কান্ট্রিতে ডিফারেন্ট রুলস এন্ড রেগুলেশন। EV3 তে যেটা হচ্ছে আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেটের খুব বেশি একটা প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ আপনারা মোটামুটি ইন্টারমিডিয়েট অথবা ম্যাট্রিক হলেও আমরা হচ্ছে যে ইউএস এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছি। আমি যতটুকু জানি ইউকে তে মেবি আইএলটিএস এর একটা প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, নট অনলি আইএলটিএস, ইউকে ক্ষেত্রে কিন্তু আপনার মিনিমামটা হচ্ছে কি আপনার গ্রাজুয়েশন চাই। ইন দ্য ফিউ কেসেস হয়তো আপনি ক্লাস 12 যেটা আমরা এইচএসসি ইকুইভ্যালেন্টটা ধরি, সেটাও অনেক সময় সেটা দিয়ে আপনি করতে পারবেন, বাট at the same time ওরা হচ্ছে আইএলটিএসটা চাচ্ছে। আইএলটিএস এর মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে 4.5, বাট কিছু কিছু এমপ্লয়ার আরো বেশিও চায়। বেসিক কমিউনিকেশন স্কিলের জন্য 4.5 ইজ নট গুড এনাফ। কিন্তু ওয়ারাস ইউএসএ EV3 ক্ষেত্রে কিন্তু এই রেস্ট্রিকশন গুলো নাই, এখানে অনেক ফ্লেক্সিবিলিটি আছে। ওকে, তার মানে আপনার কথা হচ্ছে যে মূলত ইউএসএ EV3 তে যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কোয়ালিফিকেশনের প্রুভমেন্ট কিংবা ওইটা খুব বেশি একটা ম্যাটার করে না অ্যাপ্লাই করার ক্ষেত্রে, কিন্তু ইউকে তে যদি আমরা কেয়ার গিভার অ্যাপ্লাই করি সেক্ষেত্রে গ্রাজুয়েশন কমপ্লিটলি লাগবে, এট দ্য সেম টাইম আইএলটিএস ও লাগবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আইএলটিএস কমপ্লিট করে গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা ছেলে কেয়ার গিভারে কেন চাকরি করবে? এটা বলতে পারেন অনেকগুলো রিজন আছে। যেমন ইউকে ক্ষেত্রে বা ইউএসএ ক্ষেত্রে যারা আসলে বাইরের দেশে যায় এইসব জব ভিসা নিয়ে বা ওয়ার্ক বেসড ভিসার ক্যাটাগরির ক্ষেত্রে,
সেই ক্ষেত্রে কিন্তু সবার একটা টার্গেট থাকে সেটেলমেন্ট। সেই ক্ষেত্রে এটা হচ্ছে মেইন রিজন। যেমন ইউকেতে যারা কেয়ার গিভার ভিসা যাচ্ছে তারা সেটেলমেন্ট পাচ্ছে, ফ্যামিলি নিয়ে যেতে পারতেছে, যা বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চা সুযোগ সুবিধা পাচ্ছে, ফ্রি এডুকেশন পাচ্ছে। তো এই এট দ্য সেম টাইম আফটার ফিনিশ দেয়ার জব, কি বলে, জব ডিউরেশন, তারপর তারা ওখানকার সেটেলমেন্ট হতে পারছে। তো এটাই আসলে মূলত সেটেলমেন্টের কথাই যেহেতু আসছেন, সেটেলমেন্টের কথাই বলি আপনাকে। আমি যতটুকু জানি ইউকে তে তো খুব সহজে সেটেলমেন্ট হওয়া যায় না আসলে। ওইখানে খুব মানে ইউএস এর সাথে ইউকে এই জায়গায় পার্থক্যটা কি? মানে ইউএস এ তো আমরা যতটুকু জানি আপনি এখান থেকে যাওয়ার সময় আমরা গ্রিন কার্ড পেয়ে যাচ্ছি, কিন্তু ইউকে কি ওখানে কি পার্মানেন্টলি থাকার কোনো এই ধরনের কোনো ফ্যাসিলিটি আছে, গ্রিন কার্ড কিংবা আই? আছে আছে, ইউএসএ এবং ইউকে ক্ষেত্রে এই জায়গাটা একটা মিল আছে, যেটা যেমন ইউএসএ আপনি যে কোম্পানিটা স্পন্সর করছে সেই কোম্পানিতে আপনি জব করার পরে যেহেতু আপনি গ্রিন কার্ড নিয়ে যাচ্ছেন, ওদের ইমিগ্রেশন পলিসি যেটা বলে আফটার 5 ইয়ার্স আপনি ওই দেশে থাকার পরে গ্রিন কার্ড স্ট্যাটাসে যদি থাকেন 5 বছর পর আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ইউএস এর ক্ষেত্রে। এবং ইউকে তো কিন্তু সেম পলিসি, সেটা হচ্ছে আপনি যদি 5 ইয়ার্স যে কোম্পানি আপনাকে স্পন্সর করছে সেই কোম্পানিতে যদি আপনি 5 বছর জব করেন, আফটার 5 ইয়ার্স আপনি আইএলআর পাচ্ছেন। আইএলআর যেটা হচ্ছে ইনডিফিনিট লিভ টু রিমেইন, যেখানে একটা ভিসার কোনো এক্সপায়ারি ডেট থাকছে না। সো আলটিমেটলি আইএলআর পাওয়ার পরে 1 থেকে 1.5 বছর মধ্যে আপনি কিন্তু চাইলে পাসপোর্টের জন্য ইউকে ব্রিটিশ সিটিজেন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। ঠিক তেমনি ইউএস এর ক্ষেত্রে সেম, গ্রিন কার্ড পাওয়ার পরে আপনি 5 বছর পরে আপনি কিন্তু পাসপোর্ট বা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন, আপনি এলিজিবল। কিছু রিকোয়ারমেন্টস আছে, কিছু এক্সাম টেস্ট আছে, যেমন ইউএস এর ক্ষেত্রে আপনার একটা টেস্ট দিতে হয়, ইউকে ক্ষেত্রে সেম একটা টেস্ট দিতে হয়, লাইফ ইন দ্য ইউকে যেটাকে বলা হয়। ওইটা দেওয়ার পরে আপনি কিন্তু পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। সো মোটামুটি দুইটার মধ্যে একটা সিমিলারিটি কিন্তু আছে। মানে আমার এখানে ভালো লাগছে এই জিনিসটা যে আপনার এখানে এক্সপায়ারি ডেট নাই, তার মানে আমি যদি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই নাও করে তাও আমি লং টাইম থেকে যেতে পারতেছি, মানে আমার পাসপোর্ট না হলেও কোনো সমস্যা নেই একদিক থেকে। না, কোনো সমস্যা না, বাট আলটিমেটলি আসলে কেউ তো সেটা করে না, এগুলো পাচ্ছি না, কেউ তো সেটা করে না। আলটিমেটলি সবাই পাসপোর্টটাই নিয়ে। এখানে কি ফ্যামিলি নিয়ে যাবে নাকি আপনি শুধু সিঙ্গেল পারসন যাবে? না, ইউকে তো আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন, কিন্তু এখন বর্তমানে কিন্তু রুলস চেঞ্জ হয়েছে। ইউকে কিন্তু রুলস এন্ড রেগুলেশন কিন্তু অনেক বেশি ফ্রিকোয়েন্ট চেঞ্জ হয়, হ্যাঁ, কোনো স্টেবিলিটি নাই। ইউএস এর ক্ষেত্রে কিন্তু যেটা আসলে ওরকম না, ওদের একটা রুলস রেগুলেশন কিন্তু পাস হলেও সময় লাগছে বা এটা একটা প্রিকশন থাকে, কিন্তু ইউকে এর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি তারা কিন্তু লটা চেঞ্জ করে ফেলে। তো যার ফলে এখন যেমন বর্তমানে গত 4 মাস আগেও কিন্তু ইউকেতে আপনি কিন্তু কেয়ার গিভার ভিসা কিন্তু আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারতেন, কিন্তু এইটা এই বছর এপ্রিল থেকে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। ফ্যামিলি নিয়ে এখন আর কেয়ার গিভার যেতে পারবেন না। হ্যাঁ, আপনি জব ভিসা যেতে পারবেন, কিছু কিছু জব ক্যাটাগরি আছে যেগুলো হাই পেড স্যালারি, সেই হাই পেড স্যালারি যদি আপনি রিকোয়ারমেন্টস মিট করেন সেই ক্ষেত্রে হয়তো আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। বাট অ্যাজ ইউজুয়াল যে কমন যদি যে জবগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি এখন আর ফ্যামিলি নিতে পারছেন না। সো এটা একটা কিন্তু বিশাল বড় ব্যারিয়ার। মানে এটা রিসেন্টলি এই নতুন যে গত এই বছরে গত এপ্রিল মাস থেকে এই রুলসটা ইমপ্লিমেন্ট হচ্ছে। তাহলে আপনার হচ্ছে যে আমি এখন একজন অ্যাপ্লিকেন্ট সিঙ্গেল যাবে, সেখানে যাওয়ার পরে তারপর কি তার ফ্যামিলি নিয়ে যাবে? এখন যে রুলসটা হচ্ছে সেটা তো আপনি যে যারা এলিজিবল, মানে স্যালারি যাদের হাই পেড স্যালারি, তারা যে ফ্যামিলি নিতে পারবে সেটা কিন্তু তারা এখনই নিতে পারবে চাইলে যাওয়ার সময়। মানে এটার জন্য একটা স্যালারি রেঞ্জ দরকার, স্যালারি রেঞ্জের ব্যাপার আছে। ইউএসএ তে তো আপনার ওয়ার্ক লিমিট নাই, আপনি হচ্ছে যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিতে আপনি 1 বছরের একটা কন্ট্রাক্ট থাকে। এট দ্য সেম টাইম হচ্ছে যে তার ডিপেন্ডেন্ট স্পাউস যে থাকে সেও কিন্তু কাজ করার একটা সুযোগ পাচ্ছে। হ্যাঁ, ইউকে এবং সেম, ইউকে এবং ইউএস এর ক্ষেত্রে সেম সবকিছু, কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন। ইউকের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ আর ইউএস এর ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ। সেটা হচ্ছে আপনার ইউকেতে যে কোম্পানি আপনাকে স্পন্সর করছে সেই কোম্পানিতে কিন্তু আপনাকে 5 ইয়ার্স জব করতে হবে। ইউকের ক্ষেত্রে 5 ইয়ার্স করতে হবে, মাস্ট করতে হবে, মাস্ট। এটা দেয়ার ইজ নো ইফ বাট, কোনো অপশনস নেই, আপনাকে মাস্ট, যে কোম্পানি আপনাকে স্পন্সর করছে 5 ইয়ার্স আপনাকে ওই কোম্পানিতে জব করতে হবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যদি কোনো কারণে কোম্পানি 5 ইয়ার্সের মধ্যে শাটডাউন হয়ে যায়, সাপোজ আপনি আফটার 3 ইয়ার্স পরে যে কোম্পানিতে আপনাকে স্পন্সর করে আপনাকে নিয়ে গিয়েছে সেই কোম্পানি যদি বন্ধ হয়ে যায় 3 বছর পরে, আপনাকে কিন্তু সেম ট্র্যাকে, সেম ফিল্ডে, যেই ফিল্ডে আপনি গিয়েছেন, যে কোম্পানিতে যে জব পারপাস গিয়েছেন সেই রিলেটেড কোম্পানিতে আপনাকে আবার নতুন করে স্পন্সর ম্যানেজ করতে হবে। দেন যেহেতু আপনি 3 বছর করেছেন, ফার্দার আর 2 ইয়ার্স করার পরে 5 বছর যখন পূর্ণ হবে তখন আপনি কিন্তু আইএলআর এর জন্য এলিজিবল। আচ্ছা, মানে আমি এখান থেকে কেয়ারগিভার জব যেটা আমি নিয়ে যাচ্ছি সেটাকে আমার এনি হাউ 5 বছর কমপ্লিট করতে হবে।
এটা আমি যে কোম্পানির মাধ্যমে যাই সেই কোম্পানিতে, কিংবা আমি যদি এটা বাদ দিয়ে অন্য কোনো কোম্পানিতে যাই, অন্য কোনো কোম্পানি যেতে পারবে, কিন্তু সেম ট্র্যাকে হতে পারে, মানে সেম ফিল্ডে হতে পারে। তখন আমি যেতে পারবো যে আমি যদি কোনো আপনার যে কোম্পানি আপনাকে স্পন্সর করে নিয়ে গেছে বা যে এমপ্লয়ার, সেই এমপ্লয়ার যদি লাইসেন্স যদি উইথড্র হয়ে যায় বা সেই কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনাকে সেই সুযোগটা দিচ্ছে 90 ডেজ এর মধ্যে আপনি আরেকটা কোম্পানিতে যেতে পারবেন, বাট মাস্ট বি সেম ফিল্ড হতে হবে। মনে করেন আপনি কেয়ার গিভার গেছেন, আপনি কেয়ার গিভার থাকতে হবে, আপনি অন্য আদার ট্র্যাকে চলে যেতে পারবেন না। সো এইটা কিন্তু একটা মোস্ট ডিসঅ্যাডভান্টেজ পয়েন্ট, কারণ একটা কোম্পানি 5 ইয়ার্স আসলে সাস্টেইন করবে কিনা কেয়ার গিভার মতো সেক্টরে বা ফিল্ডে, এটা বলাটা খুবই চ্যালেঞ্জিং, কারণ আপনি জানবেন না কখন কোন কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে বা বন্ধ হবে। তো 5 বছর টানা একটা কোম্পানি কন্টিনিউ করা, এটা আমি মনে করি এটা বিশাল একটা। আচ্ছা, ধরে নিলাম যে উনি সাস্টেইন করলো, 5 বছর থাকলো, কিন্তু আমি যেটা চাচ্ছি, আমি আপনার কোম্পানিতে আমি জয়েন করলাম, এই কোম্পানি আমার ফ্যাসিলিটি ভালো দিচ্ছে না, মানে সামহাউ আমার কাছে মনে হচ্ছে আমি হয়তো ওর কাছে 2 বছর কাজ করলাম, আমি আমার ট্র্যাকে আমি লিভ নিয়ে আমি অন্য কোনো কোম্পানিতে জব করতে পারবো, মানে সেম ট্র্যাকেই করলাম, আমি তার সাথে থাকতে চাইলাম না। না, আপনি করতে পারবেন, কিন্তু ওই যে আপনাকে আবার ভিসা চেঞ্জ করতে হবে, আপনাকে নতুন করে কোম্পানি থেকে স্পন্সর নিতে হবে, সেই কোম্পানি আপনাকে আবার স্পন্সর লেটার দিতে হবে, তারপর আপনাকে আবার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে ইউকিবি হোম অফিসে। করার পরে হ্যাঁ জটিলতা আছে, দেন তারা আবার ভিসা অ্যাপ্রুভ করবে কিনা, তারা আবার অনেক কিছু যাচাই বাছাই করবে, তো এখানে একটা আবার রিস্ক ফ্যাক্টর কাজ করে। তো এটা খুবই মানে এই যে বললাম, এটা বিশাল ডিসঅ্যাডভান্টেজ ইউকের ক্ষেত্রে। কিডস ফ্যাসিলিটিটা কেমন পাচ্ছে? মানে কিডস ফ্যাসিলিটিস ভালো, আপনি এখানে ফ্রি এডুকেশন পাচ্ছেন, আদার্স সুযোগ সুবিধা পাচ্ছেন, বাট এখানে আবার একটা জিনিস হচ্ছে কস্টলিও বর্তমানে, কিন্তু আপনার ইউকে কেয়ার গিভারের ক্ষেত্রেও আপনার যে মেডিকেল ফিসটা, এটাকে বলা হয় আইএচএস ফিস, ওটা অ্যাড হয়ে গেছে। তো এখানে কিন্তু এটা একটা আপনার ভালো একটা অ্যামাউন্ট কস্টলি আপনার কিন্তু এখানে যাচ্ছে। তো বর্তমানে কিন্তু ইউএস এর ক্ষেত্রে কিন্তু আপনার 5 বছরের রেস্ট্রিকশনটা নাই, যে কোম্পানি আপনাকে স্পন্সর করছে অনলি মাত্র 1 ইয়ারের জন্য। তো 1 ইয়ার টাইম কিন্তু খুব কুইকলি চলে যাচ্ছে। এটা আপনার জন্য একটা মানে কোনো মাথা হেডেক হবে না আর কি। 1 বছর খুবই অল্প সময়, এই অল্প সময় আপনি কোম্পানি থেকে জব করার পরে কিন্তু আপনি একদম ফ্রি বার্ড, হ্যাঁ, এরপরে কিন্তু আপনি আপনার মতো করে যে কোনো কিছু আপনি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে একটা লং টার্ম আপনার একটা কোম্পানির সাথে টাই আপ করে থাকা লাগছে না, যেটা ইউকে তে থাকা লাগছে। যারা বাইরে যাওয়ার জন্য ফ্যামিলি নিয়ে সেটেলমেন্টের জন্য চিন্তা করে, তাদেরকে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই একটু বিবেচনা রাখতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি আসলে কেন ইউএসএ বাদ দিয়ে ইউকে সিলেক্ট করব কিংবা ইউকে বাদ দিয়ে ইউএসএ সিলেক্ট করব, মানে এইটার একেবারে এটা রিজন যে আমি বললাম একটু আগেই, যেটা মানে এখানে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে 5 বছরের একটা টাইম ফ্রেম। এখানে 5 বছর একই কোম্পানিতে একই ফিল্ডে আপনাকে থাকা লাগছে, আর এখানে হচ্ছে কি আপনার 1 বছর। এটা হচ্ছে একদম খুব বড় ডিফারেন্স। এছাড়া আদার্স যে ডিফারেন্স গুলো আছে, যেমন ইউকে ক্ষেত্রে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন একটা ম্যাটার করছে, আপনাকে অ্যাটলিস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে লাগছে, যেখানে ইউএসএ কিন্তু সেখানে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। প্লাস এখানে ইংলিশ প্রফিসিয়েন্সির ব্যাপার বলা আছে যে আইএলটিএস থাকতে হবে, ইউএসএ ক্ষেত্রে কিন্তু আইএলটিএস লাগছে না, যেটা ইউকে ক্ষেত্রে আইএলটিএস লাগছে। অ্যান্ড পাশাপাশি ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সির ব্যাপারটা যদি বলেন, ইউকের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি লাগছে, যেখানে ইউএসএর ক্ষেত্রেও কিন্তু সেরকম কোনো রেস্ট্রিকশনস বা কোনো রিকোয়ারমেন্টস নাই যে আপনাকে কোনো ফান্ড বা ব্যাংক দেখাতে হবে। এই হচ্ছে কথা। তারপরে আরো কিছু অ্যাডভান্টেজ পয়েন্ট তো অবশ্যই আছে, যেমন ইউকেতে যদি আপনি কখনো ব্রিটিশ সিটিজেন হন, আপনি আফটার 5 ইয়ার্স, মানে আমি অ্যাট দ্য এন্ড যদি আপনি পাসপোর্ট পাবেন, পাসপোর্ট পাওয়ার পরে কিন্তু ইউকে যে ইমিগ্রেশন রুলস অ্যান্ড রেগুলেশন বা পলিসিস, সেখানে কিন্তু আপনি কিন্তু আপনার সিবলিংস বলেন, আপনার প্যারেন্টস বলেন, তাদেরকে অ্যাজ এ টুরিস্ট ভিসা নিয়ে আপনি তাদেরকে ইনভাইট করতে পারবেন, তারা যেতে পারবে। কিন্তু ইউএসএ ইমিগ্রেন্ট ভিসা তো পলিসি এটা সবারই জানা, যে আপনি যদি ইউএসএ পাসপোর্ট বিলং করেন, আপনি কিন্তু আপনার পুরো ফ্যামিলি, আপনার প্যারেন্টস, আপনার সিবলিংস যারা আছেন, তাদের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, তারাও ইন ফিউচারে ইউএসএ সিটিজেন হবে। ইট ইজ দ্য মোস্ট অ্যাডভান্টেজ এবং বেনিফিটস ফর দ্য ইউএসএ অ্যাপ্লিকেন্ট। না, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে, আমি জানি না অডিয়েন্স কি মনে করবে, যে মানে ইউকে এবং ইউএসএ দুটোটাই হচ্ছে যে এমন একটা পর্যায়ে আছে, ফাইটিং অবস্থায় আছে আর কি। না, ফাইটিং আসলে ব্যাপারটা আসলে হ্যাঁ, আপনি যদি এটা উইন উইন সিচুয়েশন, বাট তারপর আমি এটাকে বলবো যে মোস্ট প্রেফারেবল কান্ট্রি আমার কাছে মনে হয় ইউএসএ হওয়া উচিত সেটেলমেন্টের ক্ষেত্রে। কারণ আপনি একটা ফ্যামিলি নিয়ে সেটেলমেন্টের জন্য যাবেন, ইটস আ হিউজ একটা ইনভেস্টমেন্ট। তো এই ইনভেস্টমেন্টটা আপনি কিসের জন্য করবেন? ইনভেস্টমেন্টের কথাই যেহেতু আসেন, আপনাকে থামিয়ে বলে দিই, ইনভেস্টমেন্টের কথা যেহেতু আসেন, ইউকের ক্ষেত্রে আমার কস্টিং কেমন হতে পারে মানে অ্যাপ্লাই করার পরে, আবার ইউএসএ তে হচ্ছে যে অ্যাপ্লাই করে, ইউএসএ তো এখন মনে হয় মেবি। হ্যাঁ, আমি আপনার কোশ্চেনে আসছিলাম যে যেহেতু এটা একটা লং টার্ম একটা ইনভেস্টমেন্ট এবং এটা হিউজ একটা ইনভেস্টমেন্ট, এবং ইনভেস্টমেন্ট আপনি করছেন ফর ইউর ফিউচার এন্ড ফর ইউর ক্যারিয়ার।
আপনার চিলড্রেন্স ফ্যামিলির জন্য। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু অনেক কিছু বিবেচনায় আনতে হবে। তো আমি যেটা বলছিলাম যে আপনি ইউকের ক্ষেত্রে যেটা আপনি ইনভেস্ট করছেন এবং ইউএসএ ক্ষেত্রে ইনভেস্ট করছেন, আলটিমেটলি দুটো থেকে আপনার কোনটা বেশি বেনিফিটস আপনি পাবেন ফর দ্য লং রান অ্যান্ড ফর দ্য ফিউচার। তো সেই দিক থেকে অবশ্যই আমি প্রেফার করবো ইউএসএতে, যেহেতু আমি কারণগুলো বললাম কি কারণ। আরেকটাই মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা, যে আপনি ইউকেতে কিন্তু আপনি স্পন্সরশিপ নেওয়ার সময় কিন্তু আপনাকে ওয়ান স্টপ পেমেন্ট করে দেওয়া লাগছে কস্ট লেটারের জন্য, যে ইউকে স্পন্সরের জন্য। যদিও এটা আপনার স্পন্সর কোম্পানি পেমেন্টটা নিচ্ছে না, এখানে কিছু লিগ্যাল ফিজ আছে, লয়ার আছে, কস্ট আছে, এজেন্সি ফিজ আছে, তো তারা যেটা নিচ্ছে। সো এটা কিন্তু একটা কস্টলি একটা অ্যামাউন্ট এবং এটা আপনাকে ওয়ান স্টপ পেমেন্ট করে দেওয়া লাগছে। সাপোজ যদি কোনো কারণে আপনি ইউকেতে, যেটা আমি বললাম, লাইসেন্স উইথড্র হয়ে যায় বা রিভোকড হয়ে যায় এমপ্লয়ারের, তখন কিন্তু আপনাকে আবার নতুন করে যদি স্পন্সর ম্যানেজ করা লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার পেমেন্ট দেওয়া লাগছে। এটা 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 আসলে যদিও ইউকে ম্যাটার করছে না, বাট এটা আপনাকে অনেক এজেন্সিস নিবে। তো ইউএস এর ক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়ান স্টপ পেমেন্ট করা লাগছে না, আপনি স্টেপ বাই স্টেপ পেমেন্ট করছেন। সো এখানে আপনার একটা ফ্লেক্সিবিলিটি থাকছে, একটা রিলায়েবিলিটির ব্যাপার থাকছে, যে আপনাকে একসাথে এতগুলো পেমেন্ট করা লাগছে না, আপনি একটা স্টেপ শেষ হওয়ার পর একটা স্টেপ করছেন। সো যার কারণে ধাপে ধাপে আপনি পেমেন্টটা দিচ্ছেন, আপনার সেক্ষেত্রে আপনি একটা ফ্লেক্সিবিলিটি কাজ করে আপনার ফাইন্যান্সিয়ালি ইস্যু। ওয়ান স্টপ পেমেন্ট যেহেতু বলছেন, তার মানে এটা কি অনেক অল্প সময়ের মধ্যে প্রসেসটা হয়ে যায়? হ্যাঁ, ইউকে প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ইউএস এর প্রসেসটা দেরিতে হচ্ছে। এইখানেই হচ্ছে কি আপনার একটা টুইস্ট আছে, যে ইউকে কিন্তু প্রসেসটা খুব কুইকলি হয়ে যাচ্ছে, আপনি খুব উইদিন শর্ট টাইম 2 to 3 মান্থসের মধ্যে কিন্তু আপনি ভিসা টিসা নিয়ে ইউকে তে চলে যাচ্ছেন। মানে ম্যাক্সিমাম 4 মাসের মতো লাগতেছে, অ্যারাউন্ড 4 মান্থসের মতো বলতে পারেন, চলে যাচ্ছেন। কিন্তু ওই যে বললাম যে ফর দ্য লং রান আপনি যদি চিন্তা করেন, ফিউচারটা যদি চিন্তা করেন, এটা আনস্টেবল। হ্যাঁ, বাট ইউএস এর ক্ষেত্রে আবার এখানে সময়টা বেশি লাগছে, আপনার প্রসেসিংটা হতে হতে 3 বছর আমি ধরলাম বা 3.5 বছর ধরলাম, যেটাই হোক, সেই সময়টা লাগছে, কিন্তু ওটা ফিউচার কিন্তু আবার ভালো। সো আপনাকে দুইটা কিন্তু কম্পারিজন করতে হবে, এটা একটা টুইস্ট। কিন্তু ইউকেতে আপনি শর্ট টাইমে যদি যেতে চান, শর্ট টাইম চলে যেতে পারবেন। শর্ট টাইমের কোনো কিছু আমি মনে করি, আমি পছন্দ করি না শর্ট টাইম যে কোনো জিনিসই হচ্ছে আসলে এটা ফিউচার আসলে ভালো হয় না। আপনি ইউকেতে শর্ট টাইমে চলে যেতে পারছেন, বাট আপনার ফিউচার অনেক সাফার করা লাগতে পারে। আর ইউএস এর ক্ষেত্রে আপনি খুব ধীরে এবং স্লোলি যাচ্ছেন, প্রসেসটা একটু লেন্দি হলেও এটা ফিউচার খুব ভালো, এটা আপনাকে ফিউচার আপনাকে অনেক ভালো অনেক কিছু আপনাকে দিবে। দুটাতেই 4 আছে, ওটাতে 4 বছর, এটাতে 4 মাস। আচ্ছা, ভালো লাগলো জিনিসটা। আসলে ইউকে এর এই জিনিসগুলো অনেকেই জানতে। আমি যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আমার কিছু ক্লায়েন্টস আমার অফিসে আসছিলেন ইউএসএ EB3 ব্যাপারে, তো পরবর্তীতে তারা হচ্ছে আপনার এত লং টার্ম শুনে কিন্তু তারা ইউকেতে চলে গিয়েছিল। বাট তাদের সাথে আবার আমার কয়েকজনের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তারা কিন্তু আবার এখন ইউকে থেকেও আবার EB3 প্রসেস করতে যাচ্ছেন। তারা আসলে ইউকে নিয়ে মানে সার্টেনিটি পাচ্ছে না, বা হয়তো বা ইউকেতে ভালো লাগছে না, বা ইউকের ফাইন্যান্সিয়াল ক্রেডিবিলিটি এখন যে বর্তমান যে অবস্থা, জব মার্কেট, হ্যাঁ, তারপরে আদার্স যেগুলো ইস্যু আছে, তারপরে যে এমপ্লয়ারের স্টেবিলিটি যে ব্যাপারটা এখানে আছে, তো এইগুলো নিয়ে কিন্তু অনেকেই আমার সাথে অনেকে কথা হয়েছে, তারা অনেকে আবার EB3 অপারেশন করতে যাচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য বললাম যে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। ইউকে এর ক্ষেত্রে কিন্তু আপনার ডিপেন্ডেন্ট যারা থাকছে, তারা কিন্তু ইউকেতে যাওয়ার পরে কিন্তু জব মার্কেটে ঢুকতে হলে তার জব ফাইন্ড আউট করা, ক্রেডিবিলিটি, হ্যাঁ, যেহেতু জব মার্কেট একটু ইউকেতে এখন বর্তমানে একটু ক্রাইসিস, তো এটা কিন্তু আপনার যে ডিপেন্ডেন্ট যাবে তাদেরও কিন্তু একটু মাথায় রাখতে হবে। না, আমার কাছে মনে হচ্ছে যে ইউকেতে আসলে কেয়ার গিভার একটা পদে 5টা বছর পড়ে থাকাটাও একটু কষ্টকর। এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করব, এট দ্য সেম টাইম আইএলটিএস দিব, তাহলে আমি কেন ইউকেতে যাব? আমার তো এছাড়া আরো অনেক কান্ট্রি আছে যেসব কান্ট্রিতে আরো ভালোভাবে না। এখন আসলে অনেকের চয়েস এক এক রকম, এক একজনের এক এক রকম চয়েস থাকে অনেকের। না, আমি যতটুকু জানি ইউকেতে বেসিক্যালি যারা যেতে যাচ্ছে ওদের অলরেডি ফ্যামিলির মেম্বাররা অনেকে হয়তো ওখানে আছে, এই কারণে হচ্ছে যেতে চায়। আসলে এইটা কিন্তু অনেকের একটা ধারণা যে অনেকে ফ্যামিলি আছে, ফ্যামিলি থাকলেও কি আসলে ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি থেকে আপনি খুব একটা যে বেশি সাপোর্ট পাবেন ব্যাপারটা তা না। এট দ্য সেম টাইম আপনার ইমিগ্রেশন পলিসির ক্ষেত্রে যদি কোনো কারণে আপনার রেস্ট্রিকশনস থাকে বা আপনার ইমিগ্রেশন রুলস এন্ড রেগুলেশন ভায়োলেট করেন আপনি, তো এইগুলো কিন্তু আপনার এফেক্ট করবে। এক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি বা রিলেটিভ কিন্তু কোনো কিছুই আপনার জন্য অ্যাডভান্টেজ বয়ে আনবে না। কারণ আপনার যদি ইমিগ্রেশন স্ট্যাটাস কোনো কারণে ইস্যুস হয়, সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকেই সলভ করতে হবে। এটা কিন্তু বাংলাদেশ না যে আপনি কাউকে দিয়ে ফোন দিয়ে দিলেন, সেক্ষেত্রে আপনার জন্য এটা একটা সাপোর্টিং রোল হিসেবে কাজ করবে, ব্যাপারটা তা নাই। এইসব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু আসলে
ইমিগ্রেশন পলিসি এবং রুলস এর এগেইনস্ট মানে লয়ার এগেইনস্ট গিয়ে কেউ কিছু করতে পারবে না। দুটোতেই তো পেমেন্ট মানে আপনার যে কস্টিং যেটা বলতেছেন প্রায় তো সেম মনে হয়। যদি পাউন্ডের দিক থেকে বলেন হ্যাঁ অলমোস্ট সেম, কিন্তু টাকার দিক থেকে বললে আবার সেম না। পাউন্ডে কিন্তু এখন বর্তমানে 150 টাকা করে পাউন্ড রেট, তো অলমোস্ট এখানে যদি আমি মানে অ্যামাউন্টের কথা যদি আসে হিসেবে সেম বলা চলে, কাছে না। তারপর ইউকে কস্ট একটু কস্টলি, একটু বেশি ইউএস তুলনায়। না কস্ট বেশি হলেও আমার কাছে মনে হচ্ছে যদি আমি দ্রুত মানে খুব অল্প সময়ের মধ্যে যদি বাইরে যেতে চাই তাহলে আমার মনে হয় ইউকে বেস্ট। খুব আরামে থাকতে চাই, এট দ্য সেম টাইম ফিউচার, আমার ভবিষ্যৎ, আমার পরবর্তী প্রজন্ম তাদের কথা চিন্তা করে তাহলে আমার মনে হয় ইউএসএ। হ্যাঁ, ডিসিশন আপনাকে নিতে হবে যে আপনি কোনটায় স্টেবল থাকতে চান। আপনি কি ফর দ্য লং রান ভালো চান নাকি আপনি শর্ট টার্মে ভালো চান? আপনি যদি শর্ট টার্মে ভালো চান দেন ইউকে গো ফর ইট, বিকজ আপনি অল্প সময়ের মধ্যে ইউকে চলে যেতে পারছেন, বাট ফিউচারটা খুবই আপনার জন্য আনসার্টেন। আর ইউএস এর ক্ষেত্রে আপনার সময় লাগবে এখান থেকে প্রসেস হয়ে যেতে, এটা যদি আপনি ধৈর্য নিয়ে বসে থাকতে পারেন, বাট এটা ফিউচার খুব ভালো, এটা আপনাকে লং রান আপনাকে অনেক কিছু দিবে। ওকে, যাই হোক আজকে মোটামুটি অনেকগুলো তথ্য জানতে পারলাম আমরা ইউকে এবং ইউএসএ নিয়ে। এখন চয়েস ইজ ইয়োর্স, আসলে আপনারা কোথায় যাবেন, কোথায় থাকতে চান, কোথায় আপনারা সেটেল হতে চান সেটাই। আর আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, ইউটিউবে দেখবেন বা পরবর্তীতে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন লিংকে যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে কন্টাক্ট করতে পারেন, অথবা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা সরাসরি চাইলে ইমেল করতে পারেন, অথবা আপনারা যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে দেখা করতে পারেন। তো ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই বিদায় নিই। সো পরবর্তীতে দেখা হচ্ছে। তো আপনারা সবাই কমেন্ট করেন, আপনারা আসলে আরো কোনো তথ্য জানতে চাইলে আমরা কমেন্টের উপরে বেস করে নেক্সট ভিডিওটা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।